এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুনুল মাহতাব স্বপ্নিল। অধ্যাপক ডাক্তার মামুনুল মাহতাব স্বপ্নিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান। অধ্যাপক ডক্টর মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও সংযুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গবেষক ব্যারিস্টার ফারজানা মাহমুদ। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করি। তার আগে আমরা একটু দেখে নিতে চাই গত 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ দিবস 2024 উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের কিছুটা অংশ। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু, তারা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। যুবকরা অকাতরে জীবন দিচ্ছে। আমরা যুদ্ধ চাইলে শান্তি চাই, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই। আমরা বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে রয়েছে। কোটি কোটি মানুষ দুবেলা খাবার পায় না, রোগের চিকিৎসা পায় না, শিশুরা শিক্ষা পায় না, শিক্ষার আলো থেকে বঞ্চিত। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটা আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা, সেটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আর সেই সাথে এই অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। অধ্যাপক ডক্টর মশিউর রহমান, আপনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণের অংশ বিশেষ শুনলেন। আলাপ আলোচনার মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার যে আহ্বান, সেটা বঙ্গবন্ধু কন্যার নতুন নয়। তিনি ক্রমাগতভাবে কিন্তু এই কথাটা বলেছেন এবং পদক্ষেপ নিতে বলেছেন। কি চমৎকার কথা, এবং শুনলে মনটা জুড়িয়ে যায়। আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই। 1973 সালে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত যখন আরব ইসরায়েল যুদ্ধের সময়, যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোও যখন সাহস করেনি, তখন বঙ্গবন্ধু তিনি 28 জনের একটি মেডিকেল টিম তিনি সেই যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পাঠিয়েছিলেন। জাতিসংঘের 1974 সালে তার সেই কালজয়ী সেই ভাষণ এখনও আমরা যখন শুনি তখন মনে হয় তিনি এত আগে তিনি সারা পৃথিবীর শান্তির যে বার্তা তিনি দিয়েছেন, সেটা আমাদেরকে সত্যিই প্রাণিত করে। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই পথ ধরেই এগিয়ে চলছেন। 1973 সালে 24শে মে বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তি পরিষদ যখন জুলিও কুরিও শান্তি পদক দিয়েছিল, তখন বিশ্ব শান্তি পরিষদের সেই সময়কার
সচিব, সাধারণ সম্পাদক, তিনি স্পষ্ট করে বলেছিলেন তিনি শুধু বঙ্গবন্ধু না, বিশ্ববন্ধু। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের যে অংশ বিশেষ শুনলাম, সেখান থেকে আপনার আলোচনা দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আমিও আপনার মতোই মন্ত্রমুগ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, এবং তিনি যে বিশ্বাস করেন যে শান্তি প্রতিষ্ঠাই হওয়া উচিত পৃথিবীর রাজনৈতিক দর্শনের মূল ক্ষেত্র, সেটি তার এই বক্তব্য দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেছেন তিনি। এবং একথাও স্পষ্ট উল্লেখ করেছেন, আমি যেখানেই যাই এই কথাটা বারংবার বলি। এই কথাটি বারংবার বলার মানে হচ্ছে যে তিনি তার বিশ্বাসের জায়গা থেকে বলেন, তার এটি রাজনৈতিক দর্শনের প্রধান ক্ষেত্র এটি, এবং যেখানে যে দরবারে বিশ্বের যেখানে যে ক্ষেত্রেই তিনি যান না কেন সাহসিকতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে থাকেন আমরা সেটা দেখি। কেন তিনি বলেন, কোন উপলব্ধি থেকে বলেন, কোন দর্শন থেকে বলেন? মূলত আপনি দেখুন যে তিনি সবসময় বলেন যে আমি আমার পিতার আদর্শ বাস্তবায়ন করতে চাই। বঙ্গবন্ধু কত সাহসিকতার সঙ্গে সেই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে বলেছেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তার দ্বিতীয় বিপ্লবের দর্শনই তো শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা। এই যে শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠার দর্শন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন যে আমাদের সংবিধানের 4টি মূলনীতি কি, আমাদের রাজনৈতিক দর্শন কি। এই দর্শনটিকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিতে চেয়েছেন, এবং তিনি রাজনৈতিকভাবে বিশ্বাস করেন সংঘাত সমাধানের পথ নয়। এবং তিনি কিন্তু একই সঙ্গে বলছেন সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকলে সেটি আলোচনা করে সমাধান করব। এবং তিনি শুধু সেটি বলছেন সেটি কিন্তু না, তিনি এটির প্রমাণ রেখেছেন, তিনি স্বাক্ষর রেখেছেন এভাবে যে আমাদেরও কিন্তু এই যে আমি এটি বারংবার বলবো যে মিয়ানমারের লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেওয়ায় আমাদের যে ঝুঁকি নেই বা ছিল না তা কিন্তু না। আমাদের এই অঞ্চলে যুদ্ধ ঝুঁকি, এই অঞ্চলে মানে এক স্বাস্থ্যের ঝুঁকি, এই অঞ্চলে সহিংসতার ঝুঁকি, এই সব কিছু মাথায় রেখে তিনি মিয়ানমার সঙ্গে বাংলাদেশের এই এক রাতের মধ্যে যে লক্ষ লক্ষ শরণার্থী হলো, তাদেরকে বিপদে না ফেলে, বিপাকে না ফেলে, আরো যুদ্ধের দিকে না ফেলে, আরো ধ্বংসের দিকে না ফেলে এক অর্থে বুকে আগলে নিলেন। এই যে মানবিকতা, এই যে যুদ্ধকে পরিহার করে মানুষকে মুক্ত করবার যে বাসনা, এটি তো দৃষ্টান্ত। এটি আমরা চাইলেই এটির মধ্যে দিয়ে বিরোধে যেতে পারতাম, আমরা এটি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারতাম। এর কোনো কিছু না করে এক অর্থে বুকে আগলে রেখে, এবং এত মানুষের খাবারের সংস্থান, এর বাসস্থানের সংস্থান। আমাদের তো স্বল্প জমিতে 17 কোটি মানুষের বসবাস, সেখানে একজন লোককে অতিরিক্ত জায়গা দেওয়া অনেক কঠিন, যেখানে পৃথিবীর অনেক বড় বড় দেশের ভূমির যে আয়তন সেই তুলনায় মানুষের সংখ্যা অনেক কম। এই কাজটি তো অন্য কেউ করতে পারতো। এই যে বঙ্গবন্ধু কন্যার দর্শন, তাই মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক দর্শন, সেটিকে তিনি বারংবার বিশ্বলয়ে নিয়ে যাবার মূল কারণ যে আজকে কোভিড উত্তর পৃথিবীতে যখন যুদ্ধ একটি অমানবিক বিষয়, সেটি যখন একের পর এক চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং তিনি এটাও বলছেন এর সঙ্গে মাদকের, এর সঙ্গে অস্ত্রের ব্যবসা, একদম স্পষ্ট করে বলেছেন। আসলে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় আরো অনেক কিছু যখন একচেটিয়া পুঁজিবাদের মধ্যে যায়, এবং বিশেষ করে যখন অস্ত্র ব্যবসাটি একেবারেই এককেন্দ্রিক হয়ে ওঠে, তখন অল্প কিছু রাষ্ট্রের হাতে অস্ত্রের পুরো ব্যবসাটা যখন চলে যায়, তখন সেটির বিরুদ্ধে কথা বলতে হলে অনেক সাহসিকতার প্রয়োজন। ন্যায়নিষ্ঠ সমাজ দর্শন এবং রাজনৈতিক প্রজ্ঞা না থাকলে এত সাহস নিয়ে কথা বলার দৃঢ়তা সব নেতার হয় না। সেখানে এই কারণেই বঙ্গবন্ধু কন্যা দেশ ছাড়িয়ে আজকে বিশ্ব রাজনীতিকে বিশ্ব নেতায় পরিণত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসবো। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিসংঘে শান্তির সংস্কৃতি সংক্রান্ত ঘোষণা এবং কর্মসূচি রেজুলেশন আকারে উপস্থাপন করেছিলেন, যা 1999 সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। পরবর্তী জাতিসংঘ 2000 সালকে আন্তর্জাতিক শান্তির সংস্কৃতি বর্ষ হিসেবে ঘোষণা করেছিল, এবং 2001 এবং 2000 থেকে 2010 সময়কালে শান্তি সংস্কৃতি অহিংসার দশক হিসেবে ঘোষণা করে। ব্যারিস্টার ফারজানা মাহমুদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি
প্রথমে একটু বলতে চাচ্ছি যে এই মে মাসেই কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক পেয়েছিলেন, এবং সেটা তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার যে অবদান, তার জন্যই সেই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছিল। এই বাংলাদেশের মানুষকে পাকিস্তান সরকারের শোষণ নিপীড়নের হাত থেকে তিনি রক্ষা করেছেন। তিনি হাজারো মানুষের জীবনকে উন্নত করার জন্য এবং মানুষকে মুক্ত করার জন্য সংগ্রাম আজীবন করে গিয়েছেন শান্তি প্রতিষ্ঠায়। তার বক্তব্য বিভিন্ন সময়ে আমরা শুনেছি, এবং আমি মনে করি তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর যেই জীবন দর্শন ছিল, রাজনৈতিক দর্শন ছিল, সেই দর্শনেই অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু কন্যাও কিন্তু একই পথে পরিচালিত হচ্ছেন। দেখুন, বঙ্গবন্ধু নিজেও কিন্তু এই গাজার যে পরিস্থিতি সেই ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন এবং তার জোরালো বক্তব্য দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু গণহত্যা বলে এটাকে অনেক অনেক বিশ্বের অনেক নেতৃবৃন্দ যখন চুপ ছিল তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলেছেন গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং তিনি ফিলিস্তিনিদের মুক্তি চেয়েছেন। এবং আপনি যদি দেখেন এই যে আমাদের চারপাশে যেই অশান্তি সংঘাতময় পরিবেশ মাঝে মাঝে সৃষ্টি হয়, যেমন মিয়ানমারে যেটা হলো, সেটাতে বঙ্গবন্ধু কন্যা এক ধরনের শান্তির পথ দেখিয়েছেন। তিনি মানুষকে সাহায্য করেছেন যারা ওইখানে নিষ্পেষিত ছিল। আবার আমাদের যদি ইন্দো প্যাসিফিকের আপনি গাইডলাইন দেখেন, রূপরেখা, সেখানেও দেখবেন এই অঞ্চলের শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই রূপরেখার মধ্যেও কিন্তু বলেছেন যে আঞ্চলিকের যেই আপনার শান্তি সেটা বজায় রাখতে হবে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তো এই কথাগুলো কিন্তু যেমন তার কর্মপরিকল্পনা আমরা দেখতে পাই, রাজনৈতিক দর্শনে দেখতে পাই, তেমনি আমি মনে করি যে আমাদের যে কূটনৈতিক একটা ব্যাপার রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেখানেও কিন্তু এগুলো আমরা প্রতিফলিত হয়, আমরা দেখতে পাই। তো এই বঙ্গবন্ধু কন্যার বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে অবদান আমি মনে করি সেটা আসলে সমসাময়িক যদি অন্য রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলেন বা বিশ্ব নেতৃত্বের কথা বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা এইদিকে সবচেয়ে এগিয়ে আছেন। এবং এটা শুধু একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, আমি একজন নারীর দৃষ্টিতেও যদি দেখি, সেটা নারীদের জন্য অনেকখানি গর্বের, এবং সেটা একটা সুযোগও তৈরি করে দেয়। কারণ এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বলেন বা সংঘাত থেকে যে ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু নারীরা বেশি সাফার করে, সবচেয়ে বেশি। সেই জায়গাটায় যখন উনি পদক্ষেপ নেন বা সেই শান্তি প্রতিষ্ঠার কথা যখন বলেন, সেখানে কিন্তু নারীদের কথাটাও স্বাভাবিকভাবে চলে আসে। আপনি নিশ্চয়ই শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবারও বলেছেন শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের নারীরা, শান্তিরক্ষীদের যে অবদান, যে উল্লেখযোগ্য, সেটা জাতিসংঘের মহাসচিব আন্তরিক গুতেরেস মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি যেন তার দেশ থেকে এই সাহসী নারীদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বেশি করে পাঠান থাকেন। জি, আমাদের কত বড় গুরুত্বপূর্ণ অর্জন। শান্তিরক্ষা মিশনে তো আমাদের সৈনিকেরা, আমাদের পুলিশরা খুব ভালো কাজ করছেন এবং এটা সর্বজন স্বীকৃত। এবং প্রথম সারির যে দেশগুলো যারা বেশি সংখ্যক মিশনে সেনাবাহিনীর লোকজন পাঠান বা সেনা সদস্য পাঠান বা পুলিশ পাঠান, সেখানে কিন্তু বাংলাদেশের নাম একদম শীর্ষ 10-এর মধ্যে রয়েছে। 2009 সালে যখন জাতিসংঘ নারীদেরকে এই সুযোগটা দিল, হ্যাঁ, যে তারা শান্তিরক্ষা মিশনে কাজ করতে পারবে, তার 1 বছর পরই কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা নিয়েছে এবং বাংলাদেশ থেকে প্রায় 500-র মতো নারী কিন্তু এখন শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। এবং বাংলাদেশের নারীরা শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়েও যেই অবদান রাখছেন সেই স্বীকৃতি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই এসেছে। এবং আমাদের শান্তিরক্ষী বাহিনীর এখন শান্তিরক্ষী মিশনে প্রায় 43টি মিশনে আমাদের দেশের লোকজন কাজ করছেন, এবং সেখানে কিন্তু এই নারীরাও তাদের যে যোগ্যতা সেটা তুলে ধরেছেন, তাদের সততা, তাদের কর্মদক্ষতা, তাদের প্রশাসনিক যেই আমি মনে করি যে দক্ষতা রয়েছে সেটাও তারা প্রমাণ রেখেছেন অলরেডি। এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আমার যেটা মনে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন, তার যে জীবন বোধ, তার যে চিন্তা চেতনা, তার যে কূটনৈতিক কলাকৌশল, সেটা একটা বিশাল ভূমিকা রেখেছে। এবং অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। ব্যারিস্টার ফারজানা মাহমুদের কথা আমরা শুনলাম। ব্যারিস্টার ফারজানা মাহমুদ যে কথাগুলো বলছেন তার সাথে যদি মিল করে আমি কথা বলতে চাই, 2018 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের 70 বছর পূর্ণ হয়েছিল। এই উপলক্ষে জাতিসংঘ যে পোস্টার তৈরি করে সেখানে বাংলাদেশি অফিসারদের ছবি ব্যবহার করা হয়। এবং আপনি নিশ্চয় জানেন, অনেকেই জানেন
যে সিয়েরা লিওনে 54 কিলোমিটার দীর্ঘ একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ রোড নামে। এই যে অর্জনের জায়গাটি, এবং এই পর্যন্ত দায়িত্বরত অবস্থায় 167 জন আমাদের সাহসী সৈনিক তারা প্রাণ উৎসর্গ করেছে। দুজনের কথা শুনলাম, অধ্যাপক মশিউর রহমান যে কথাগুলো বললেন এবং ব্যারিস্টার ফারজানা মাহমুদ যা বললেন, এখন আপনি যদি এখানে যদি যুক্ত করেন। দেখুন, পুরো বিষয়টা আসলে খুব বিস্তারিতভাবে দুজনের আলোচনা উঠে এসছে। আইভরি কোস্টের দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা, যে দেশে কেউ বাংলা বলতে পারে না, জানে না, বোঝে না, তারা এবং আইভরি কোস্টের স্থানীয় জনগণ তাদের গ্রামের নাম রেখেছে রূপসী বাংলা। হ্যাঁ, তো ফলে এগুলো হচ্ছে আসলে আমাদের অর্জন, যে আমাদের শান্তিরক্ষী বাহিনী কিভাবে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। আমার বন্ধু আছে, যখন ইবোলা আউটব্রেক হয় তখন আমাদের সেনা কর্মকর্তারা প্রথম সারিতে থেকে আফ্রিকার দেশে দেশে ইবোলার মোকাবেলা করেছে, যার ফলাফলটা কিন্তু আমরা বাংলাদেশেও দেখেছি। যখন কোভিড আসলো তখন কিন্তু এই সেনা সদস্যরাই, যারা সে সময় আইভরি কোস্টে এবং এই দেশগুলোতে আপনার ইবোলা ফেস করেছিল, তারাই কিন্তু সিএমএইচে কোভিডকে খুব সাহসিকতার সাথে ফেস করেছে। তো যেটি বলতে চাচ্ছিলাম যে কতগুলো জিনিস আছে আসলে, যেমন আজ থেকে 70 বছর বা তারও বেশি সময়, খুব সম্ভবত আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রথম জাতিসংঘ একটি অবজারভার পাঠায় 48-এ জাতিসংঘ প্রতিষ্ঠার পরপরই, এবং সেভাবেই জাতিসংঘ মিশনগুলোর সূচনা এবং সেই দিবসটিকে এখানে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস হিসেবে উদযাপন করা হয়। সেই সময় কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। তার কতদিন পরে সৃষ্ট একটি রাষ্ট্র আজকে বিশ্ব শান্তিতে বা শান্তিরক্ষী প্রেরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, যে আইভরি কোস্টের দ্বিতীয় ভাষা হয়ে যাচ্ছে বাংলা। কিংবা আমি একটু প্রসঙ্গান্তরে গিয়ে বলি যে এই যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে গেলেন, গিয়ে কিন্তু 1 পয়সা বিদেশি অনুদান চাননি। খুব গর্বের সাথে বলেছেন যে লক্ষাধিক বাড়িঘর ভেঙে গেছে সব তিনি তৈরি করে দিবেন। তো আমার তো খেয়াল আছে যে 1998-96 সালে 98 সালে যখন বন্যা হয়, তখন আমি লন্ডনে একটি হাসপাতালে কাজ করতাম। তো আমার যে অধ্যাপক, তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, তিনি আমাকে ডাক দিয়ে একদিন বললেন যে তোমাকে ঠিক আমরা বলতে চাচ্ছি না, তারপর বলতে চাচ্ছি যে আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা বাংলাদেশে যে একটা বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছিল তখন একটা, আমরা অনুদান দিতে চাই, ত্রাণ দেওয়ার জন্য টাকা তুলতে চাই, এবং তুমি সেটা পাঠার ব্যবস্থা করতে পারবে কিনা। কারণ আমি তাকে খুব গর্বের সাথে বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা আসলে আর কোনো এইবার অনুদান নিব না। আপনার নিশ্চয়ই মনে আছে, দর্শকদের অনেকেরই মনে থাকবে, 98 সালে সেই ভয়াবহ বন্যার সময় মাননীয় প্রধানমন্ত্রী কি অবদান রেখেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন তারা বলেছিল যে 10 মিলিয়ন পিপুল বাংলাদেশে মারা যাবে, না খেয়ে মারা যাবে। একটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা তিনি না খেয়ে মরতে দেন না। ইতিহাসে প্রথমবার কিন্তু বাংলাদেশ সেবার কোনো প্রাকৃতিক দুর্যোগে বলে দিয়েছে যে আমাদের অর্থ সাহায্য ত্রাণের দরকার নেই, আমরা নিজেরা মোকাবেলা করতে পারি। তো সেটাই হচ্ছে অত মামলার মতো সামনে আপনাকে একটু থামিয়ে, প্রিয় দর্শক, গত 30শে মে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পটুয়াখালী জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন তার কিছুটা অংশ আমরা দেখে আসি। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব, এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃস্বরিক্ত, সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্র্যের হার কমাতে পেরেছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা
উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব। অর্থাৎ মাওলানা মাহতাব স্বপ্নিল, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে 1991 সালে 29শে এপ্রিল সেই ভয়াবহ দিনটির কথা। বৃহত্তর চট্টগ্রামে যে বাংলাদেশের যে উপকূলে ঘূর্ণিঝড় যে আঘাত হানে, সেখানে 1,38,000-এর অধিক মানুষ কিন্তু মারা গিয়েছিলেন। এবং বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তিনি 7ই মে পর্যন্ত সরকারি কোনো ব্যবস্থাপনা, সরকারি কোনো অনুদান, সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রী তো নয়, কেউ কিন্তু দুর্গত মানুষের পাশে যাননি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী, তিনি ছুটে গিয়েছিলেন সাথে সাথে। যে কথা আপনি বলছিলেন সের সাথে আমি যোগ করলাম বিষয়গুলো। নিঃসন্দেহে। এবং তার আগে আপনার উড়িষ্যার নিশ্চয়ই খেয়াল আছে, সেই ঘূর্ণিঝড়ের সময় আমরা মৃতদেহের প্রদর্শনী করেছিলাম। রাজীব গান্ধী, তারপর শ্রীলঙ্কার প্রয়াত প্রেসিডেন্ট জয়াবর্ধনে তারা এসে মৃতদেহ দেখে যেতেন এবং আমরা সেগুলো সারা দুনিয়ায় প্রজেক্ট করতাম যে আমাদের কত ত্রাণের দরকার, আমরা কত দুর্গত। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের আসলে যে খালি ফ্লাইওভার আর এক্সপ্রেসওয়ে দেখে যে আমরা মুগ্ধ হচ্ছি, সেগুলো হচ্ছে এক ধরনের উন্নয়ন, কিন্তু আমাদের যে গুণগত পরিবর্তন এসছে এটা কিন্তু আমরা কোনো সময় অ্যাপ্রিসিয়েট করি না। উড়িষ্যার বাংলাদেশ, 91-এর সেই ঘূর্ণিঝড়ের বাংলাদেশ, যখন পুরো চিটাগাং এয়ারবেজের সমস্ত প্লেন সাগরে ভেসে গেছিল, কারণ একজন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেননি যে বিমানগুলোকে ঢাকাতে নিয়ে আসা হবে কি হবে না, এইটুকু প্রজ্ঞাতার ছিল না। সেখানে আজকের বাংলাদেশ দেখেন যে একজন প্রধানমন্ত্রী ছুটে যাচ্ছেন, তিনি কিন্তু তার নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি আদৌ বিচলিত নন। এবং এই ঘূর্ণিঝড়ের পর আপনার নিশ্চয় মনে আছে 1991 সালে 10ই মে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন ছিল, সেখানে বেগম খালেদা জিয়া দুর্যোগের পরও 8 দিনও যে কোনো বক্তব্য দেননি, কেউ এগিয়ে যাননি, বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছিল। এবং সেটাই ছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে আজকের বাংলাদেশের ক্যাপাবিলিটি, উনি ছুটে যাচ্ছেন, নিজের নিরাপত্তা, নিজের কমফোর্ট সেগুলো চিন্তাই করছেন না, এবং লক্ষ লক্ষ মানুষ আসছে, সেখানে কোনো ক্ষোভ নেই, বিক্ষোভ নেই। কেউ বলবেন এটা কিন্তু একটা ঘূর্ণিঝড় উপদ্রুত জনপদ, সেখানে এত লাখো মানুষ ছুটে এসছে তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। কিংবা তিনি যখন হেলিকপ্টারে করে ফিরে আসছেন, তখন তিনি পদ্মা সেতু দেখছেন এবং তার যে সন্তুষ্টি চেহারা, সেটির ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি যে খালি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তা না, কিন্তু আমাদের যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আমাদের যে গুণগত মানের একটা পরিবর্তন এসছে, আমাদের যে চিন্তায় চেতনায় একটা বিকাশ হয়েছে, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বড় অবদান। পৃথিবীর অনেক দেশে আপনার স্কুল জীবনে, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে, মানে মেডিকেল কলেজের জীবনে, এই সময়গুলোতে আমাদের যে ছাত্র জীবনে আমরা কি কখনো ভাবতে পেরেছি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় এতখানি অগ্রগতি করবে? অসম্ভব। এটা হচ্ছে চিন্তার বাইরে ছিল। আমার তো খেয়াল আছে যে এই যে 88-র বন্যার কথা আমরা বলছি, তখন তো আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত। আমরা দেখেছি কিভাবে ব্রহ্মপুত্র দিয়ে সারি সারি মৃতদেহ ভেসে আসতো। এ তো অচিন্তনীয়। এই বাংলাদেশ ভুলে গেছে। মৃতদেহ ভেসে যাচ্ছে একটি বিভাগীয়, তখন বিভাগ ছিল বড় জেলা শহরের পাশ দিয়ে, মানুষ দেখছে এবং কারো কিছু করার নেই। এটি ছিল আমাদের নিয়তি। ঘূর্ণিঝড় হবে মানুষ মারা যাবে, বন্যা হবে মানুষ মারা যাবে, এই তো। কিন্তু সেখানে আমাদের যে আজকের সক্ষমতা, এবং আমরা যখন চিন্তা করতে পারছি, আমরা কিন্তু চিন্তাও করছি না যে কে আমাদের অনুদান দিবে, কে আমাদের ত্রাণ দিবে। তো যেটি ব্যারিস্টার ফারজানা বলছিলেন যে বঙ্গবন্ধুর যে আদর্শকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ধারণ করছেন, সেটি কিন্তু আমরা এই প্রতিটা কাজের প্রতিফলন দেখছি। আমরা নিজেদের দুর্যোগ মোকাবেলা করছি, আমরা মায়ানমারের দুর্যোগকে নিজের কাছে টেনে নিয়ে এসে তাদেরকে মানুষের সেবা করছি, এবং আমরা কিন্তু কোনো যুদ্ধে জড়াচ্ছি না। আমরা তো সাম্প্রতিক সময় দেখেছি কিভাবে আমাদেরকে ইনস্টিগেট করা হয়েছে একটি আঞ্চলিক যুদ্ধে বা বিবাদে জড়িয়ে যাওয়ার জন্য। আমাদের সীমান্ত অতিক্রম করে মায়ানমারে মর্টার এসে সারি সারি মর্টার পড়েছে, আমরা কিন্তু তাদের রেসপন্স করিনি। এই যে প্রজ্ঞা, এই যে ভিশন, আমার কাছে মনে হয় যে অনেক দেশ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে। থাইল্যান্ডও ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, সেখানে আছে গণতন্ত্রের কী অবস্থা। কিংবা আমরা মালয়েশিয়ার উন্নতিতে একসময় হাঁ করে তাকিয়ে থাকতাম যে দেশ তো বোধহয় একদিন আমেরিকা হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি একটা স্থিতাবস্থা এসছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর যেটি অবদান, আমার মনে হয় বাঙালি সারা জীবন স্মরণ রাখবে, ভবিষ্যৎ অতীতের দিকে তাকিয়ে তাকে মূল্যায়ন করবে। তিনি খালি অবকাঠামোগত উন্নয়ন করেননি, বাঙালিকে নতুন করে চিন্তা করতে এবং চিনতে শিখিয়েছেন, নিজেকে চিনতে। আমি ইতিহাস থেকে একটি
ঘটনার উল্লেখ করতে চাই। 1988 সালে চাঁদপুরের যে বন্যা দুর্গত মানুষের পাশে যখন তিনি 7ই অক্টোবর 1988 সালে তিনি তখন বিরোধী দলের রাজনীতির লড়াই নিয়ে তিনি ব্যস্ত, সেই 88 সালে সেই সময়ে বঙ্গবন্ধু কন্যা বলছেন আওয়ামী লীগ সীমিত সাধ্য নিয়ে দেশের মানুষের সেবায় এগিয়ে এসেছে, অথচ সরকার পাশে দাঁড়ায়নি। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সব ছুটে গিয়েছিলেন চাঁদপুরের সেই বন্যা দুর্গত এলাকায়। তাই 5 নম্বরে সুধা সদনে স্যালাইন বানানো হতো, নেত্রী নিজে স্যালাইন বানাতেন, সেই স্যালাইন ছাত্রলীগের ছেলে বানিয়েছে, ছাত্ররাও বানিয়েছে নিশ্চিত। এবং 98 বন্যা দুর্গত সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে তিনি রুটি বানিয়েছেন। আমি আপনার কাছে ফিরে আসবো, অধ্যাপক বশিউর রহমান। জি, আপনার আলোচনায় একটু আগে 91 সালের যে ঘূর্ণিঝড় এবং সেই সময়ের যে উদাসীনতা সেটার যেমন আলোচনা এসছে, এবং আপনার অতিথি বলছিলেন যে আসলেই তো মানুষের লাশের যে সংখ্যা এবং সেটি নিয়েও এক ধরনের সেটি প্রদর্শন করে অর্থ আদায়ের মানে এক ধরনের রাজনীতি চলেছে এক অর্থে। দেখুন, শুধু বাঁশখালীতে, আচ্ছা অধ্যাপক বশিউর রহমান, আপনার নিশ্চয় মনে আছে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার খেয়াল থাকবে সংসদে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতার দায়িত্বে তিনি বলছেন যে 1,38,000-এর অধিক মানুষ যে মারা গেল, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কোনো 8 দিন 9 দিন 10 দিন কোনো প্রকার কোনো অবস্থান নেওয়া হয়নি, সাহায্য দূরের কথা। এক পর্যায়ে বেগম খালেদা জিয়া তখনকার সংসদ নেতা তিনি বললেন যত মানুষ মরে যাওয়ার কথা ছিল তত মানুষ মরে নাই। তখন বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, কত লক্ষ লোক মারা গেলে আপনি বলবেন যে মানুষের মৃত্যু হয়েছে। অধ্যাপক বশিউর রহমান, আমি শুধু স্মরণ করে দিলাম মাত্র। শুধু শুধু বাঁশখালীতে তখন একটি উপজেলায় শুধু বাঁশখালীতে 40,000 লোক, কুতুবদিয়াতে 20,000 লোক। একটা কতটা অব্যবস্থাপনা থাকলে একটি উপজেলায় 40,000 লোক নিহত হতে পারেন, মারা যেতে পারেন, আরেকটি উপজেলায় 20,000, এভাবে করে 1,38,000-এর মতো মানুষ যখন সে সময় নিহত হয়েছেন ঘূর্ণিঝড়ে। এবং তখন একেবারেই শুধুমাত্র পরিবার পর্যায়ে, সামাজিক পর্যায়ে কতগুলো ব্যবস্থা নিয়ে কোনো মতে মানুষ বেঁচে থাকা। এবং সেই সময় আপনি যেমনটি বলছিলেন যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেই রুটি বানানোর তত্ত্বাবধান পর্যন্ত করেছেন, নিজে সেটির খোঁজ খবর রেখেছেন, উৎসাহিত করেছেন যে প্রায় সবাই মিলে, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ মিলে একটা একেবারে রুটি তৈরির একটা সংস্কৃতি কয়েকদিন মানে প্রচুর সারা দেশে চলেছে শুধুমাত্র তার একটা অনুপ্রেরণায়। আমি কথাটি এই কারণে প্রসঙ্গক্রমে তুললাম যে লিডারশিপ যে ম্যাটার করে, এবং কখনো কখনো এসব দুর্যোগ দুর্বিপাকে নেতৃত্ব যদি সঠিক পরামর্শ দিতে পারে তাহলে সেটি একটা বড় রকমের অনুপ্রেরণা হয়। এবং যেটি ডক্টর মামুন বলছিলেন যে আমরা না একটা ভিত তৈরি করেছি, এই ভিতটি কিন্তু শুধুমাত্র ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ তা নয়, আমাদের উত্তরাঞ্চলে যে মঙ্গা সেটিকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছি। আমাদের পাহাড়ি অঞ্চলে একটা সিজনাল হাঙ্গার থাকতো, সেটিকে আমরা নিয়ন্ত্রণ করেছি। আমাদের বহু অঞ্চলে এই যে একটা দুর্যোগ পুরো ব্যবস্থাপনা করে উঠেছে। শুধু তাই না, দেখুন শেল্টার সেন্টারগুলো আমি তো মনে করি অত্যন্ত সুপরিকল্পিত, যে সারা বছর সেখানে পাঠদান হয়, যদি কখনো বড় রকম এরকম আঘাত আসে তখন মানুষ অভ্যস্ত হচ্ছে যে কেমন মানে একই সঙ্গে শিক্ষা চলছে সারা বছর, ওই সেন্টারগুলোই প্রয়োজনে সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে আমাদের সীমিত সম্পদের মধ্যে একটা বহুমুখী ব্যবস্থাপনার পরিকল্পনা, আমি যতক্ষণ জানি এই বিষয়গুলো একেবারেই বঙ্গবন্ধু কন্যার নিজের চিন্তা থেকে উৎসরিত। অর্থাৎ একটা মানুষের যখন তার সাধারণ মানুষের প্রতি, নিরন্ন মানুষের প্রতি, প্রান্তিক মানুষের প্রতি দরদ থাকে, তখনই এই জাতীয় প্রোগ্রামগুলো হয়। এবং তারও চেয়ে বড় কথা আমি বলবো, আমরা ইউরোপের সেফটি নেটের কথা অনেক বলি, ওয়েলফেয়ার স্টেটের কথা বলি, কিন্তু এরকম একটি অর্থনৈতিক ব্যবস্থায় যে পরিমাণে সেফটি নেট বাংলাদেশে গড়ে উঠেছে, বেদের সমাজ, হিজড়া সমাজ, যেই জেলে মাছ ধরতে পারে না সেই জেলে, অর্থাৎ
মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রান্তিক মানুষের প্রতি একটা নজর আছে, বঞ্চিত মানুষের প্রতি একটা নজর আছে, এটি আমরা না বুঝলেও ওই প্রান্তিক মানুষরা বোঝে। সে বোঝে যে যে একেবারে গৃহহীন ছিল, সে যখন একটা পাকা ছোট্ট ঘর পায়, ওটার যে আনন্দ, আমি মনে করি এটাই আসলে শেখ হাসিনার রাজনীতির যে প্রজ্ঞাতম ক্ষেত্র, যার মধ্য দিয়ে তিনি মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। এবং আজকে তিনি আস্থার সঙ্গে বলছেন গণতন্ত্রের ধারাবাহিকতা। আসলে এই যে মানুষের অকুণ্ঠ সমর্থনের ধারাবাহিকতা, মানুষ তখনই কাউকে দীর্ঘদিন নেতৃত্বে রাখে যখন অধিকাংশ মানুষ তার প্রতি, তার প্রশাসনের প্রতি, তার কাজের প্রতি সম্মতি প্রকাশ করে। রাজনৈতিক মডেলে আমরা যে বিতর্কই আনি না কেন, অধিকাংশ মানুষের সম্মতি ছাড়া কখনোই কেউ দীর্ঘকাল সামরিক শাসন ছাড়া দীর্ঘকাল ক্ষমতায় থাকতে পারে না। আমি মনে করি এই যে সাধারণ মানুষের সঙ্গে তার যে একটা কানেকশন তৈরি হয়েছে, আমি এই যে একটা রাজনৈতিক প্রজ্ঞা তিনি তৈরি করতে পেরেছেন, এই সংস্কৃতিটি বিশ্বের অন্যান্য ক্ষেত্রেও রাজনীতিকদের জন্য অনুকরণীয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, অধ্যাপক মশিউর রহমান যখন মঙ্গা প্রসঙ্গ আনলেন বিএনপি জামাত শাসন আমলের সময়, এটা কিন্তু কথাগুলো ফাঁস করে দিয়েছিলেন বিএনপির তৎকালীন সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান। তিনি বলেছিলেন মঙ্গা থাকা ভালো, মঙ্গা থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। ব্যারিস্টার ফারজানা মাহমুদ। জি, দেখুন, বিদেশি সাহায্য নির্ভরতা, বিশেষ করে এই ত্রাণ এবং এই ঘূর্ণিঝড়, খরা, এগুলোকে উপলক্ষ করে সেই সময়টা বাংলাদেশ পার করে এসেছে। গত 15 বছরে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের যে সীমিত সম্পদ রয়েছে তার মধ্য দিয়ে এই এত বেশি সংখ্যক জনসংখ্যা আমাদের রয়েছে, আমাদের সীমিত সম্পদ রয়েছে, আমাদের ভূমিও সীমিত, তার মধ্য থেকে কিভাবে একটি অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সমৃদ্ধির পথে চলে গিয়েছে সেটা দেখিয়েছে। সাথে সাথে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ আর অন্য দেশের উপর এইভাবে নির্ভরশীল নয়, বিশেষ করে যখন কোনো দুর্ভিক্ষ আসে বা যদি কোনো ঝড় ঝঞ্ঝা আসে। সেরকম বাংলাদেশে অতি খরা হয়, অতি বৃষ্টি হয়, ঝড় ঝঞ্ঝা হয়। এটা আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে আমরা নানা দিকে আমরা ক্ষতিগ্রস্ত হই। এখন এই যে জলবায়ু পরিবর্তনের যেই মোকাবেলা করার জন্য আমাদের যে কর্ম পরিকল্পনা বাংলাদেশ সরকারের, বর্তমান সরকার রয়েছে, তার পাশাপাশি আমরা দেখতে পাই প্রশমন এবং অভিযোজনের জন্য পরিকল্পনা রয়েছে। এখানে মুজিব সমৃদ্ধি পরিকল্পনা রয়েছে, ন্যাপ রয়েছে এবং নানা ধরনের আমাদের ফান্ডও রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা কিন্তু এখন সারা বিশ্বে সমাদৃত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও নানা ধরনের সম্মানে ভূষিত হয়েছেন তার অবদানের কারণে। আমাদের ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য উপকূলীয় অঞ্চলে প্রায় 8,000-এর মতো দেখবেন আশ্রয়কেন্দ্র রয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে শুধু মানুষকে নিয়ে আসা হয় না, প্রচার করা হয়। যখন একটা ঝড় ঝঞ্ঝা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তারা অনেক আগে থেকেই কিন্তু প্রচার করা হয় এবং সেখানে যাদের জীবন রিস্কে রয়েছে তাদেরকে যেমন নিয়ে আসা হয়, পাশাপাশি কিন্তু দেখবেন আপনি গরু ছাগলকেও নিয়ে আসা হয় এবং সেখানে খাবারের ব্যবস্থা করা হয়, পানির ব্যবস্থা করা হয়, ঔষধের ব্যবস্থা করা হয়। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রস্তুত রাখা হয় যে কোনো ধরনের বিপদ মোকাবেলা করার জন্য। তো এই পদক্ষেপগুলো, এগুলো কিন্তু খুবই সুচিন্তিত ভাবে করা এবং পরিকল্পিত ভাবে করার ফলেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি বলেন বা মানুষের জীবন হ্রাস কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। এবং এই প্রচারণা গত 15 বছরে এই একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হয় কিংবা প্রাকৃতিক দুর্যোগ আসলে যে আশ্রয়কেন্দ্রে যেতে হবে, এই প্রচারণাটা একটা বিশাল বিশাল ভূমিকা রেখেছে কিন্তু আমাদের এই ক্ষয়ক্ষতি মোকাবেলায়। তো এই জলবায়ু পরিবর্তনটা শুধু এই যে ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য নয়, আবারও ফিরে যেতে হয় আমাকে এই যে ইন্দো প্যাসিফিকের কথা, সেখানেও কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলার কথা উপর মাননীয় প্রধানমন্ত্রী জোর দিয়েছেন এবং বারবার উনি বলছেন, বিভিন্ন ফোরামে যাচ্ছেন, উনি কিন্তু বলছেন যে যুদ্ধে যেই অস্ত্রের পিছনে যে খরচ করা হয় সেটা না করে যদি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে আমাদের ফান্ড দরকার সেটাতে যদি ব্যয় করা হতো, কিংবা শিশুদের উন্নয়নের জন্য, তাদের জীবন মান উন্নয়নের জন্য যদি ব্যয় করা হতো, তাহলে কত না ভালো হতো। তো আমি মনে করি এটা একজন অভিজ্ঞ রাজনীতিবিদের যেমন রাজনৈতিক প্রজ্ঞা, দর্শন, সাথে সাথে একজন মানবিক মানুষের মূল্যবোধের কথাটাও কিন্তু এখানে চলে আসে। তিনি এই জিনিসগুলোকে কি মানবিক দৃষ্টিতে দেখছেন। এখানে আমরা যে মানবাধিকারের কথা বলি, মানবাধিকারের কথাগুলোই তো উঠে আসে। তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শুধু একজন অভিজ্ঞ রাজনীতিবিদের দৃষ্টিতেই দেখেন না, তিনি একজন মানবীয় মানুষ হিসেবে এগুলো দেখেন বলেই আমাদের এই কি করণীয়, কর্ম পরিকল্পনা কি হওয়া উচিত সেগুলো নির্ধারণ করা অনেকটা সময় উপযোগী হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ।
অধ্যাপক মামুনুল মাহতাব স্বপ্নিল, আমরা বড় জোর 2.5 মিনিট সময় পাব। এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আসলে আমাদের যদি বলা হয় যে আমরা 3 জন মিলে 4 জন মিলে এই বিষয়ের উপর আরও খানিকক্ষণ কথা বলবো, আমরা বলতে পারবো, কিন্তু তথ্য এত বেশি রয়েছে, সময়ের প্রয়োজন। আপনি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, এটা তো বিশ্বের বুকে একটা ইতিহাস হয়ে রয়েছে। আপনি খেয়াল করুন যে 2022 সালের 21শে জুন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুর্গত এলাকায় যখন যাচ্ছেন, বন্যা দুর্গত এলাকায়, সেই সময় তার বহনকারী হেলিকপ্টারটি ধীর গতিতে উঠতে থাকেন এবং নিচু হয়ে উঠতে থাকেন মানুষের দুঃখ দুর্দশা দেখবার জন্য। আগে তো কেউ এই কাজগুলো করেননি। তিনি শুধু করছেন তা না, যদি দেখেন যে এই যে হাওড়ে যখন রাস্তা ভেঙে গেল, তিনি কিন্তু রিসেন্টলি একটি মিটিংয়ে বলেছেন, তখন সিদ্ধান্ত দিয়েছিলেন যে যে রাস্তাগুলো ভেঙে গেছে সেগুলোকে রিপেয়ার করা হবে না, সেখানে ব্রিজ বানিয়ে দেওয়া হবে যাতে ওয়াটার বডিটা চলাচল করতে হয়, পানি যাতে অবাধ ফ্লো থাকে, কারণ পানি ন্যাচারালি আবার রাস্তাটাকে ভেঙে দেবে। তো তিনি যে শুধু দেখেন তা না, তিনি অনুধাবন করেন, সেটা বাস্তবায়নও করেন, এই প্রজ্ঞাটি তার আছে। আমি বেশি সময় নেব না, আমি বসে বসে চিন্তা করছিলাম, যেন ওদের কথা শুনছিলাম যে ওনার প্রজ্ঞাটা কোথায়। আজকে জুলিও কুরি পদকের কথা উঠে এসছে, নোবেল নিয়ে অনেক আলোচনা হয়, শান্তির নোবেল নিয়ে অনেক আলোচনা, সেই আলোচনা নাই যাই। বঙ্গবন্ধুকে যখন জুলিও কুরি পদকটি দেওয়া হয়েছিল সেটাকে তখন শান্তির বিকল্প নোবেল বলা হতো, এবং সত্যিকার অর্থেই যারা অবদান রেখেছেন, সেই নেলসন ম্যান্ডেলা, ফিডেল ক্যাস্ট্রো, বঙ্গবন্ধু শেখ মুজিব, তারা কিন্তু এই পদক পেয়েছেন, তারা কিন্তু নোবেল শান্তি পদক পাননি। তো এবার আমার যেটা ভালো লেগেছে যে এবার বঙ্গবন্ধুর নামে কিন্তু একটি আন্তর্জাতিক শান্তি পদক প্রদান করা হবে। এই জুলিও কুরি পদকের অনুপস্থিতিটা আমার মনে হয় এবার ঘুচে যাবে, এবং যারা সত্যিকার অর্থে শান্তিতে অবদান রাখেন সেই লোকগুলো স্বীকৃতি পাবেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রজ্ঞা, যে তুমি এটাকে দলবাজির জায়গায় নিয়ে যাবে, তুমি এটি বিতর্কিত করবে, আমি তার বিকল্প তৈরি করে দিব। জাতিসংঘ শান্তিরক্ষক বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এই বাহিনীর সবচেয়ে বেশি সদস্য বাংলাদেশের, তাই কি বলা যায় না যে বাংলাদেশ এই পুরস্কার সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশের? কিন্তু আমরা তো দেখছি যে আমাদের শান্তিরক্ষী বাহিনী কত খারাপ কাজ করছে, সেই নিয়ে এখন পাশ্চাত্যের মিডিয়ায় বানোয়াট গল্প টল্প প্রচার করা হচ্ছে। ফলে আমার কাছে ওটাই ভালো লাগে যে মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিতে ভালোবাসেন, যে তুমি যা খুশি করতে পারো, আমি তার চেয়ে ভালো কিছু করে দেখাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আমাদের 3 জন আলোচক এতক্ষণ ধরে যে আলোচনা করলো, সেই আলোচনা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান কোথায়, এবং আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় কতটা অগ্রগতি সাধন করেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।